কাটা হচ্ছে গাছ, উজাড় হচ্ছে বন, আশ্রয়হীন হয়ে পড়ছে বন্য প্রাণী, বৈচিত্র্য হারাচ্ছে প্রকৃতি। প্রকৃতির ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় টেকসই বন ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য ১,৫০০ কোটি টাকার বৃহৎ বিনিয়োগ প্রকল্প হাতে নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। প্রকল্পের নাম টেকসই বন ও জীবিকা, সংক্ষেপে সুফল প্রকল্প। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এ প্রকল্পের মেয়াদকাল ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত। গত ৩ বছরে এই প্রকল্পের কি অগ্রগতি হয়েছে সেটার অনুসন্ধান দেখাবো এবারে তালাশে। বনে খাদ্য নেই, খাদ্যের অভাবের কারণে তারা পেটের খিদায় লোকালয়ে চলে আসে। বন অধিদপ্তর থেকে কোনো আর্থিক সহযোগিতা দিচ্ছে? এখন আর্থিক সহযোগিতা ৩৪০ কোটি টাকা টোটাল খরচ হয়েছে। কত পার্সেন্ট বনায়নের পিছনে হয়েছে? হঠাৎ করে এগুলো তো আসলে পরিবেশ রক্ষায় বনায়নের ভূমিকার কথা সবারই জানা। গাছপালা অক্সিজেন সরবরাহ করে, নিয়মিত বৃষ্টিপাত ঘটায়, এছাড়াও নদী ভাঙন থেকেও রক্ষা করে। মোট কথা, পৃথিবীতে মানুষের বসবাস উপযোগী করার জন্য বনের কোনো বিকল্প নেই। বন সম্প্রসারণের জন্য বন বিভাগ বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প কি আদৌ সঠিকভাবে বনায়নের জন্য যথেষ্ট ভূমিকা রাখছে? চলুন চট্টগ্রাম বিভাগের একটি প্রকল্প থেকে ঘুরে আসা যাক। চট্টগ্রামের পাহাড়ি পথ ধরে তালাশ টিমের গন্তব্য হাটহাজারী রেঞ্জের শোভনছড়ি বিটে। সমতল থেকে বেশ উঁচুতে বন বিভাগের এই বিট অফিস। বিট অফিসের রাস্তা ধরে সামনে এগুতেই চোখে পড়ল টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের একটি নাম ফলক। সেখানে লেখা, শেষ অর্থ বছরে এই বিট অফিসের আওতায় ৫ হেক্টর জমিতে ১২,৫০০ চারা রোপণ করা হয়েছে। আঁকা বাঁকা মেঠো পথ ধরে সামনে এগুতেই চোখ আটকে গেল সারি সারি বাঁশের খুঁটি দেখে। চারা গাছ রক্ষায় এসব খুঁটি। তবে অবাক বিষয় হলো, বেশিরভাগ খুঁটিতেই নেই কোনো চারা। যে দু একটি চারা রয়েছে সেগুলোর অবস্থাও বেশ নাজুক। চারা গাছের জায়গায় ভরে আছে আগাছা। শুধু গাছ লাগা দিলে শেষ না, গাছটাকে টিকিয়ে থাকার ব্যবস্থা করা অবশ্যই আমাদের উচিত। বনের মধ্যেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অসংখ্য চারা গাছ। এসব দৃশ্য দেখে সামনের দিকে আরও এগিয়ে গেল তালাশ টিম। শোভনছড়ি বিট অফিস থেকে বের হতেই চোখে পড়ল গাছ কাটার দৃশ্য। শুধু শোভনছড়ি বনায়নের চিত্র দেখে অন্যান্য বনায়নের কি অবস্থা তা সঠিকভাবে নিরূপণ করা একেবারেই ঠিক হবে না। তাই চট্টগ্রাম বিভাগের অন্যান্য বনায়নের দিকেও আমরা যেতে চাই। তবে তার আগে এই সুফল প্রকল্পের বিস্তারিত তথ্য জানা দরকার। বনের বাইরে বৃক্ষ বৃদ্ধি ও বন নির্ভর লোকজনের বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে টেকসই বন ও জীবিকা, সংক্ষেপে সুফল শীর্ষক প্রকল্প হাতে নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রকল্পটি দেশের ৮টি বিভাগের মোট ২৮টি জেলার ১৬৭টি উপজেলায় ১৭টি বন বিভাগের মাধ্যমে বাস্তবায়ন করছে বন অধিদপ্তর। তালাশ টিমের এবারের গন্তব্য চট্টগ্রাম দক্ষিণ বিভাগের চুন্তি রেঞ্জ। বিট অফিসে প্রবেশ করতেই চোখে পড়ল সুফল প্রকল্পের সারি সারি নাম ফলক। প্রকল্পের ৩টি অর্থবছর পেরিয়ে গেলেও এখনও এসব নাম ফলক পড়ে আছে বিট অফিসে। এছাড়াও বিট অফিসের সামনে মূল সড়কের পাশে ফেলে রাখা হয়েছে অসংখ্য চারাগাছ। এই বিট অফিসের অধীনে বেশ কয়েক ধরনের বনায়ন করা হয়েছে বলে জানালেন বন কর্মকর্তা। দ্রুত বর্ধনশীল আছে আর স্লো আছে। আকাশমণি কম, কিছু কিছু জায়গায় আছে আমাদের যে পাথর, এই সমস্ত জায়গায় আসলে আকাশমণি ছাড়া আর কিছু আসবে না।
বন বিভাগের অধীনে নেয়া এই প্রকল্পটি এ যাবৎকালের সবচেয়ে বৃহৎ একটি বাজেটের প্রকল্প। আমাদের হিসেব বা অনুসন্ধান বলছে ব্যয় অনুযায়ী বনায়নের প্রত্যাশিত অগ্রগতি এখনো হয়নি। অধিকাংশ বনায়ন আটকে রয়েছে ওই নার্সারি পর্যায় পর্যন্ত। পরামর্শক ও এক্সপার্ট নির্ভর প্রকল্পটিতে সংকট রয়েছে মাঠ পর্যায়ের জনবলেরও। প্রকল্পের তথ্য বলছে ১,৫০০ কোটি টাকার এ প্রকল্পে ৭৭,৬০০ হেক্টর জমিতে বনায়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭০৬,৪৯,১৩,০০০ টাকা। এর মধ্যে প্রথম ৩ অর্থ বছরে খরচ হয়েছে ২৭২,৬৫,১১,০০০ টাকা। এ টাকায় ৩৯,০০০ হেক্টর জমিতে বনায়ন করা হয়েছে। প্রথম ৩ বছরে প্রকল্পের অগ্রগতির হার ৫০ ভাগ। অথচ ডিপিপিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল প্রথম ৩ বছরেই সকল চারা রোপণ করার। গন্তব্য এবার কক্সবাজারের দক্ষিণ বন বিভাগে। উখিয়ার আঁকাবাঁকা সড়ক ধরে সামনে এগুতেই চোখে পড়ল রোহিঙ্গা ক্যাম্প। ১৩ নম্বর ক্যাম্পের পাশের সড়ক ধরে কিছুটা সামনের দিকে এগিয়ে একটি ভাঙা কালভার্ট চোখে পড়ল। সেটি পার হতেই চোখ আটকে গেল বেশ উঁচু উঁচু কয়েকটি টিলায়। পাহাড়ের কোল ঘেঁষা এসব টিলায় চলছে সুফল প্রকল্পের আওতায় বনায়ন কার্যক্রম। তবে এই বনায়ন নিয়েও শঙ্কার কোনো শেষ নেই এখানকার বন কর্মকর্তার। থাইনখালী এই বিটে আমরা সুফল প্রকল্পের ২২০ হেক্টর এসার বাগান করেছি। রোহিঙ্গা জনগণ, রোহিঙ্গার ছেলেরা, হাজার হাজার ছেলেরা চলে আসে আমাদের বাগানে, আমাদের খুঁটি টান দিয়ে নিয়ে যায়, আমাদের চারা টান দিয়ে তুলে ফেলে। এখানে এই টাইপের সমস্যাটাই বেশি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চোখের সামনেই শুরু হয়েছিল এই প্রকল্পটি। বন কর্মকর্তার মতো তারও একই শঙ্কা। রোহিঙ্গাদের থেকে যদি আমরা বনটা রক্ষা করতে পারি, আমরা এখানে ভালো প্রোডাকশন পাবো। এইটা নিয়ে আমাদের অত্যন্ত উপকার হবে। বনায়ন একদিকে যেমন বন্যপ্রাণীর আশ্রয় দেয়, অন্যদিকে তাদের খাবারেরও সংস্থান করে। বন্যপ্রাণীর খাবারের সংস্থান দেখতে ওই প্রকল্পের আওতায় গহীন বনে তালাশের অনুসন্ধানী দল। এবার রামু বাইপাস সড়ক ধরে এগিয়ে যাচ্ছি আমরা। কিছু দূর এগুতেই চোখে পড়ল হাতি চলাচলের রাস্তা লেখা সতর্কতামূলক সাইনবোর্ড। তালাশ টিমের এবারের গন্তব্য কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জে। বনের গহীনে প্রবেশের বিষয়ে কথা হয় রেঞ্জ কর্মকর্তার সঙ্গে, কিন্তু তিনি কোনোভাবেই আমাদের গহীন বনে যাওয়ার অনুমতি দিলেন না। বন কর্মকর্তার এমন কথায় আমরা ভীত হতে চাই না। তার অনুপস্থিতিতেই বনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করি আমরা। পাহাড়ের সরু পথ ধরে এগুচ্ছে তালাশের অনুসন্ধানী দলের সদস্যরা। অল্প কিছু দূর এগুতেই চোখে পড়ল হাতির পায়ের দাগ। সরু রাস্তার পাশের একটি গাছে হাতির পিঠ ঘষার চিহ্ন দেখা গেল। বনের হাতির উপস্থিতির নানা আলামত দেখা গেলেও চোখে পড়ল না বন্য প্রাণীদের খাবারের কোনো সংস্থান। সকাল গড়িয়ে বিকেল বন্যপ্রাণীর দেখা পেতে গহীন বনে তালাশের সদস্যরা। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে হাতির দেখা পাওয়া গেল। বনের ভেতর থেকে আসা হাতিটি রাস্তা পার হয়ে লোকালয়ের দিকে এগুচ্ছে। আরেকটি টিলা পার হয়ে হাতিটি এখন ময়লার ভাগাড়ে। ভাগাড়ে স্থানীয়দের ফেলে যাওয়া আবর্জনা খাচ্ছে হাতিটি। পাহাড় জঙ্গল কেটে ফেলছে, ওইখানে খাবার উনির এত বড় জিনিস, ওনার খাদ্য পোষায় না, তাই মনে করেন তো এখানে যেতগুলো পায় ততগুলো খায় আর কি। সন্ধ্যা গড়িয়ে রাত, বন্য হাতিটি এখনো লোকালয়েই রয়েছে। হাতির সঙ্গে মানুষের দ্বন্দ্ব নিরসন কিংবা সম্পর্ক স্থাপন করা এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। কিন্তু প্রকল্প চলাকালীন সময়ে একের পর এক হাতি লোকালয়ে চলে আসছে। এমনকি হাতির তাণ্ডবে হতাহতের ঘটনাও ঘটছে। মহসিনা বেগম রাজারকুলের পাইন বাগান এলাকায় তিনি থাকেন।
হাতির পাড়ায় তার এক পা ভেঙে গেছে। ক্র্যাচে ভর দিয়ে চলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। নিজেই জানালেন কিভাবে তিনি হাতির আক্রোশের মুখে পড়লেন। আমি হাতি আসি আমি ন দেখি, আমি হাতির ন দেখি, হাতি আমার ন দেখে, আমি ইংগে থস মারতে হাতি আমার ফাইয়ে আইয়ের ইংগে মাঝে মারি আর ফেলা দিছে। মহসিনা বেগমের ঘরের পাশ দিয়ে নাকি নিয়মিতই হাতি চলাচল করে। তার বাড়ির সামনের কৃষি জমিটি ৫,০০০ টাকা চুক্তিতে চাষ করেন আমির আলী। এক রাতে হাতি এসে তার চাষের জমির ফসল সাভার করে দিয়েছে। শুধু জমির ফসলই নয়, আমির আলীর বাড়িতেও হানা দিয়েছিল হাতির দল। সেবার বাড়ি ছেড়ে পালিয়ে কোনো মতে জীবন বাঁচান আমির আলী। কয়েক বছর আগেও লোকালয়ে এমন হাতির আনাগোনা ছিল না, কিন্তু এখন নিয়মিতই হাতির আনাগোনা দেখা যায়। আগে বা সাথে একবার আসতো, ও ধান ফাগলে বেশিরভাগ আসতো, না হলে কম আসতো, ওই বনে থাকতো, কিন্তু বাড়ি ভিড়ে আসতো না। হ্যাঁ, প্রতিদিন আসে। শুধু রাজারকুলেই নয়, লোকালয়ে হাতির এমন বিচরণ রয়েছে কালীপুর রেঞ্জেও। এটা গত সপ্তাহ আমাদের এখানে পুকুরিয়া বিটে একটা ঘরবাড়ি ধ্বংস করছে। তো আমরা ওরা 4টে হাতি আসছে বলল। বৈলখালী 1 নম্বর ওয়ার্ড, সাধনপুর। যে এটা মারা গেছে আপনার গত 2 মাস আগে, আবার গত 1 মাস আগে মারা গেছে এখানে একটা কালীপুর, তাও এটা পুরুষ, ওটা মহিলা। কিন্তু কালীপুর রেঞ্জ এলাকায় সম্প্রতি হাতির আক্রমণের শিকার হয়েছে 6 জন। এরই মধ্যে মারা গেছেন 2 জন। তাদের একজন জান্নাতুল নাইম, আরেকজন মোহাম্মদ ইব্রাহিম। বাকিরা আহত হয়েছেন। সকলের জন্য আর্থিক ক্ষতিপূরণের আবেদন করা হয়েছে আলিপুর রেঞ্জের পক্ষ থেকে। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে সঠিক কর্মপরিকল্পনা তৈরির তাগিদ প্রাণী বিশেষজ্ঞদের। পাশাপাশি এই প্রকল্পের বেশ কিছু সুফল দিকও রয়েছে। বন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছে, এগুলো আসলে আরও বড় পরিসরে আলোচনা করে যদি সিদ্ধান্তটা নিয়ে কাজ করা হতো, তাহলে হয়তো আরও বেশি সফল হতে পারত। তো এই বিষয়গুলো যদি যথাযথ বিশেষজ্ঞদের সাথে এবং সেই সাথে স্থানীয় মানুষ যারা প্রতিনিয়ত হাতির সাথেই জাতের বসতি, তাদের সাথে যদি আরও বেশি আলোচনা করে এই কার্যক্রমগুলো নেওয়া যেত, তাহলে হয়তো আরও বেশি সফলতা আসতে পারে। 1,500 কোটি টাকার প্রকল্পের 3 বছর পার হলেও লোকালয়ে হাতির আনাগোনা কমেনি। এছাড়াও বনায়নের অগ্রগতিও লক্ষ্যমাত্রার অনেক নিচে। তবে প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও দামি গাড়ি, সেলফোন কিংবা আসবাবপত্র কেনায় বেশ এগিয়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা এসব বিষয়ে জানতে প্রকল্প পরিচালকের মুখোমুখি হতে চাই। 4 মিনিট পর ফিরছি। বিরতির আগেই বলেছিলাম, বন বিভাগের অধীনে চলমান প্রকল্পটির মোট বরাদ্দের অর্ধেক রাখা হয়েছে শুধুমাত্র বনায়নের জন্য। কিন্তু সেই অর্থ নির্দিষ্ট সময়ে খরচ করতে না পারলেও দামি গাড়ি, এয়ার কন্ডিশন, ল্যাপটপ সহ নানা বিলাসী পণ্য কেনায় পিছিয়ে নেই বন বিভাগ। প্রকল্পের অধীনে কেনা গাড়িগুলো দেখতে এবার তালাশ টিমের গন্তব্য রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের কার্যালয়ে। তথ্য বলছে, বন, বন্যপ্রাণী ও বন নির্ভর জনগোষ্ঠীর কল্যাণে নেয়া এই প্রকল্পে জিপ, পিকআপ ও মোটরসাইকেল কেনা হয়েছে 4,26,74,000 টাকায়। মোটর যানবাহন বাবদ আরও ব্যয় করা হয়েছে 11,99,000 টাকা। পেট্রোল ও লুব্রিকেন্ট বাবদ খরচ হয়েছে 41,38,000 টাকা। যানবাহন নিবন্ধন ব্যয় হয়েছে 14,70,000 টাকায়। সব মিলিয়ে এখন পর্যন্ত এ খাতে ব্যয় হয়েছে 5,21,55,000 টাকা। বন অধিদপ্তরে সুফল প্রকল্পের কেনা 4টি পিকআপের অস্তিত্ব পাওয়া গেল, কিন্তু সবচেয়ে বেশি টাকায় কেনা জিপ গাড়িটির দেখা মিলল না।
শুধু গাড়ি কেনাই নয়, প্রকল্পের আপ্যায়ন সহ অন্যান্য খরচের তালিকাও বেশ দীর্ঘ। প্রকল্পের প্রথম 3 অর্থ বছরে চা, সেমিনার ও কনফারেন্স বাবদ ব্যয় হয়েছে 57,19,000 টাকা। সভা, সেমিনার, কর্মশালা ও কনসালটেশন ইত্যাদির জন্য সম্মানী ভাতা, ফি ও পারিশ্রমিক বাবদ আরও 69,90,000 টাকা এবং কফি, নাস্তা বাবদ খরচ দেখানো হয়েছে 3,44,000 টাকা। প্রকল্পের অধীনে ভ্রমণ ব্যয় দেখানো হয়েছে 93,32,000 টাকা। ভবন ও অবকাঠামো বাবদ খরচ দেখানো হয়েছে 12,29,41,000 টাকা। পরামর্শক ও বিশেষজ্ঞ ফি বাবদ খরচ দেখানো হয়েছে 17,01,26,000 টাকা। কনসালটেন্টের ভ্যাট বাবদ সরকারকে গুনতে হয়েছে 2,29,71,000 টাকা। শুরুতেই বলেছিলাম, এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বন নির্ভর বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করা, যাতে বনের উপর তাদের নির্ভরশীলতা কিছুটা হলেও কমে আসে। কিন্তু আদৌ কি তার কিছু হয়েছে? মহেশখালীর শাপলাপুরের শেষ প্রান্তে রয়েছে বেশ কয়েকটি পাহাড়। ঝিরি পথ ধরে পাহাড়ে উঠছে তালাশ টিমের সদস্যরা। পাহাড়ের গাছ কেটে সমতল ভূমি তৈরি করে সেখানে গড়ে তোলা হয়েছে পানের বরজ। মামা আপনার পানের খেতি করবো অসহায়, এই জন্য পাই নাই, কিছু খাইতে পাই নাই, যে কাজকর্ম করে খাই আর কি। পাহাড়ি ঝিরি বেয়ে অনেককেই নামতে দেখা যাচ্ছে। অধিদপ্তর থেকে কোনো আর্থিক সহযোগিতা দিছে? না, আমাদের এদিকে এখন আর্থিক সহযোগিতা পাইনি। মহেশখালীর এই পাহাড়টিতে বাঁশের ফলন বেশ ভালো হয়, কিন্তু পানের বরজ করার জন্য বাঁশ কেটে সমতল ভূমি তৈরি করা হচ্ছে। বনবাসীদের বিকল্প জীবিকা তৈরির কাজ এখনো শুরুই করেনি বন বিভাগ, অথচ প্রকল্পের 3 বছর এরই মধ্যে পেরিয়ে গেছে। প্রকল্প পরিচালকের মুখোমুখি হতে তালাশ টিমের এবারের গন্তব্য আগারগাঁওয়ে বন অধিদপ্তরের কার্যালয়ে। প্রকল্পের বর্তমান পরিচালক গোবিন্দ রায় জানালেন, এখনো বনবাসীদের তালিকা তৈরির কাজ শুরুই হয়নি নাকি। প্রকল্পের 2টা পার্ট, একটা হলো টেক্সচার বন আর একটা হলো জীবিকা। এটা আপনি ঠিকই বলছেন, যেটা কোলাবোরেটিভ ফরেস্ট ম্যানেজমেন্ট হবে, যেটা আমরা সোশ্যাল পলিসি না, সেই কোলাবোরেটিভ ফরেস্ট ম্যানেজমেন্টের যে করার জন্য যে এনজিও নিয়োগ করেছে, এইটি কোভিডের কারণে বিলম্বিত। এই প্রজেক্টের পরে অনেক কিছু নির্ভর, সুতরাং এইটা আমরা ফার্দার 1 ইয়ার এক্সটেনশনের জন্য বলছি। এবং এনজিও যেহেতু নিয়োগ হয়ে গেছে, তারা ফুলদমে মাঠে কাজ করে, শুধু করোনায় একটি বাধা হয়ে যাচ্ছে। আমরা যেভাবে চিন্তা করছিলাম ওইভাবে কিন্তু হচ্ছে না। রেস্কিউ বোর্ড আমরা বাদ দিচ্ছি। এবছরের জুনে প্রকাশিত পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের এক প্রতিবেদনে উঠে এসেছে পুরো প্রকল্পের হালচিত্র। এই প্রকল্পের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অর্থ বছরে যে অর্থ ব্যয় হয়েছে সেগুলো হলো প্রশিক্ষণ, জিপ গাড়ি, পিকআপ ও মোটরসাইকেল ক্রয়, পরামর্শক ও বিশেষজ্ঞ ব্যয়, কর্মচারীদের ভ্রমণ ব্যয়, ডাক, টেলিফোন, প্রিন্টার, যানবাহন রেজিস্ট্রেশন ফি সহ বেশ কয়েকটি খাত। তবে 2.5 বছর পার হলেও প্রকল্পের মূল কাজ, গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ড, বন সংরক্ষণে কমিউনিটি পেট্রোলিং, রেস্কিউ বোট ক্রয়, পুকুর খনন, বন্যপ্রাণী জাদুঘর ও লাইব্রেরি স্থাপন, মাটি ভরাট ও উন্নয়ন, বন্যপ্রাণী অলিম্পিয়াড, ফরেনসিক ল্যাবের জন্য বিকারক ও আনুষঙ্গিক কার্যক্রম এখনো শুরুই হয়নি। চলছে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির পরিকল্পনা। আমরাও সাধুবাদ জানাই বনায়ন ও বন্যপ্রাণীর কল্যাণে নেয়া প্রকল্পগুলোকে। তবে এসব প্রকল্প যেন কখনোই মূল লক্ষ্যমাত্রা থেকে বিচ্যুতি ঘটে বিলাসিতায় পরিণত না হয়। আর হ্যাঁ, গত 3 বছরে কিন্তু 3 জন প্রকল্প পরিচালক পরিবর্তন হয়েছে। আর ডিপিপি অনুযায়ী 2-3 বছরের মধ্যে বনায়নের কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও কাঙ্ক্ষিত সেই অগ্রগতি অর্জিত হয়নি এখনও। আমরা আশা করছি বন বিভাগ সুফল প্রকল্পের বনায়ন এবং বন্যপ্রাণীর সংরক্ষণে আরও বেশি দায়িত্বশীল হবেন। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে
আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।